প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো, যে অবস্থাতে আছো, ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতেছো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমবায় সমিতি। গত একটি ক্লাসে আমি সমবায় সমিতির কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। তো গত ক্লাসে কোন কোন বিষয়গুলো ছিল, গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ছিল সমবায় সমিতির ধারণা, ইতিহাস, ছিল সমবায় সমিতির বৈশিষ্ট্য, সমবায় সমিতির নীতিমালা, আদর্শ বা আদর্শসমূহ, সমবায় সমিতির গঠন প্রণালী। এই বিষয়গুলো গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আজকের ক্লাস থেকে আমরা কি শিখব বা আজকের ক্লাসে আমি কোন কোন বিষয় আলোচনা করব। আজকের ক্লাসে থাকবে সমবায় সমিতির প্রকারভেদ, এটা আমি আলোচনা করব। বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতির অবদান, এই দুটি বিষয় আজকের ক্লাসে থাকবে। চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। সমবায় সমিতির প্রকারভেদ। সমবায় সমিতিকে যদি আমরা বিভিন্ন ভাগের কথা বলি তাহলে বইয়ের ভাষায় প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে: সদস্যদের প্রকৃতি বিচারে, উদ্দেশ্যগত দিক বিচারে এবং সাংগঠনিক স্তর বিচারে। আবার সমবায় সমিতির এই ভাগগুলোকে আবার সমবায়ের বিভিন্ন শ্রেণীতেও ভাগ করা হয়েছে, সাধারণ শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? যেমন উৎপাদক সমবায় সমিতি। উৎপাদক সমবায় সমিতিটা কি? আমরা জানি কতিপয় উৎপাদক নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কার্যকে অধিকতর বেগবান করার জন্য দেশে কোনো সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদন সমবায় সমিতি বলে। এক্ষেত্রে এখানে থাকে কৃষক, মৎস্যজীবী, মৎস্য চাষী, মৃৎশিল্পী, দুগ্ধ উৎপাদনকারী, প্লাস্টিক সামগ্রী উৎপাদক, এইসব উৎপাদক এই সমিতির সদস্য হয়ে থাকে। এরপর আসি ভোক্তা সমবায় সমিতি। ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি গঠনপূর্বক সমবায় বিপণী স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। এতে একদিকে যেমন ন্যায্য মূল্য উন্নত মানের পণ্য সামগ্রী সংগ্রহ করা যায়, অন্যদিকে এই বিপণী হতে অর্জিত মুনাফাও তারাই ভোগ করতে পারে। এ ধরনের সমিতিতে সদস্য ক্রেতাদের বার্ষিক ক্রয়কৃত পণ্যের মূল্য অনুসারে মুনাফা পেয়ে থাকে। এরপর আমরা আসি ঋণদান সমবায় সমিতি। হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদক, কৃষিজীবী বা স্বল্প আয়ের বিভিন্ন পেশার ব্যক্তিগণ প্রয়োজনীয় সময়ে ঋণ সুবিধা লাভের জন্য কোনো সমবায় সমিতি স্থাপন করলে তাকে সমবায় ঋণদান সমিতি বলে। এরূপ সমিতি সদস্যদের ক্রয়কৃত শেয়ার ও জমাকৃত আমানত এবং প্রয়োজনে সমবায় ব্যাংক বা অন্যান্য ব্যাংক হতে তহবিল সংগ্রহ করে এবং তা থেকে প্রয়োজন মতো সদস্যদের ঋণ দিয়ে থাকে। এরপর আমরা আসি কার্যভিত্তিক সমবায়ের ক্ষেত্রে। কাজের দিক থেকে সমবায় সমিতিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথমে আসে কৃষি সমবায় সমিতি। কৃষি সমবায় সমিতিটা কি? আমরা জানি যে বিভিন্ন ধরনের কৃষক তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ও নিজেদের শ্রমের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যে সমবায় সমিতি গড়ে তোলে সেটাই কৃষি সমবায় সমিতি বলে। আমাদের দেশের কৃষক বিভিন্ন ধরনের চাপের মধ্যে থাকে। তারা সমবায় সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে যেমন এই চাপ থেকে বের হতে পারে, তেমনি নিজেদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াও নিজেরা সঞ্চয় জমা করে বা তা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারে। এরপরে ক্রয় ও বিক্রয় সমবায় সমিতি। ক্রয় বিক্রয় সমবায় সমিতি, এই দুটো সমবায় সমিতি প্রায় একই রকম। এক্ষেত্রে একটু পার্থক্য আছে। যেমন কোনো ক্রয় সমবায় সমিতির ক্ষেত্রে কোনো এলাকার কুটির শিল্পের মালিক বা ক্ষুদ্র পুঁজির সমবায়ী ব্যবসায়ীগণ তাদের প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য উপকরণাদি একসাথে অধিক পরিমাণে ক্রয়ের সুবিধা অর্জনের জন্য যেই সমিতি গঠন করে তাকে ক্রয় সমবায় সমিতি বলে। আর বিক্রয় সমবায় সমিতি একই ধরনের পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো এলাকায় স্বল্প পুঁজির উৎপাদকগণ বিক্রয়ের ক্ষেত্রে অধিক সুবিধা ভোগের জন্য যে সমিতি গঠন করে তাকে বিক্রয় সমবায় সমিতি বলে। এরূপ সমিতি গঠনের ফলে সমবায় মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য থেকে রক্ষা পায় এবং নিজেরা
সুবিধামতো মূল্যে পণ্য বিক্রয় করতে পারে। এছাড়া এই সমিতি উৎপাদক সদস্যদের মধ্যে প্রতিযোগিতা হ্রাস করে। গৃহ নির্মাণ সমবায় সমিতির সদস্যদের আবাসিক সমস্যা সমাধানের জন্য জমি ক্রয় ও তাতে বাড়ি নির্মাণ করে সদস্যদের মধ্যে বন্টনের জন্য যে সমিতি গঠন করা হয় তাকে গৃহ নির্মাণ সমবায় বলে। বর্তমানে শহরকেন্দ্রিক জীবনে চরম আবাসিক সংকট দূর করার জন্য এই সমিতি তৈরি করা হয়। এক্ষেত্রে সমিতি বাড়ি নির্মাণ করে নির্দিষ্ট মূল্যে ও কিস্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্য পরিশোধের শর্তে তা সমবায়ীদের মধ্যে বন্টন করে, সদস্যদের মধ্যে বন্টন করে। বীমা সমবায় সমবায়ের ভিত্তিতে কোনো বীমা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে তাকে বীমা সমবায় সমিতি বলে। সদস্যদের বীমা সুবিধা প্রদানের জন্য এই ধরনের সমিতি গড়ে তোলা হয়। সমিতি প্রাপ্ত প্রিমিয়াম দ্বারা মূলধন গঠন করে তা লাভজনক খাতে বিনিয়োগ করে এবং অর্জিত মুনাফা সদস্যদের মধ্যে বন্টন করে। বহুমুখী সমবায় সমিতি একাধিক বা বহুমুখী উদ্দেশ্য অর্জনের জন্য যেই সমিতি গঠন করা হয় তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। অন্যান্য সমিতির ক্ষেত্রে উদ্দেশ্য সীমিত থাকলেও এই সমিতির উদ্দেশ্য থাকে বহুবিধ, যেমন উৎপাদন, ক্রয়, বিক্রয়, ঋণদান ইত্যাদি। একটি সমিতি বহুমুখী কার্যক্রম করে। এরূপ সমিতির উপবিধিতে উদ্দেশ্যের বিবরণ বর্ণনা দিতে হয় এবং নামের সাথে বহুমুখী কথাটি লিখতে হয়। আমাদের দেশের অধিকাংশ সমবায় সমিতি বহুমুখী সমবায় সমিতি, বহুমুখী কাজের সাথে যুক্ত থাকে। দায়ের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে এটাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। অসীম দায় সমবায় সমিতি, এটা কি? যে সমবায় সমিতি সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে না তাকে অসীম দায় সমবায় সমিতি বলে। ব্যবসায়ের দেনার জন্য এরূপ সমিতির সদস্যরা একক বা যৌথভাবে দায়বদ্ধ থাকে। উপবিধিতে এরূপ দায়ের কথা উল্লেখ করতে হয়। বাংলাদেশে এরূপ সমিতি নেই বললেই চলে। অসীম দায় সমবায় সমিতি নেই বললেই চলে। সসীম দায় সমবায় সমিতি বা সীমাবদ্ধ দায় সমবায় সমিতি, এরূপ সমিতিতে সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের মূলধন দ্বারা সীমাবদ্ধ। এরূপ সমিতির নামের শেষে লিমিটেড শব্দটি লেখা থাকে। এরপর আসি সাংগঠনিক সমবায়ের ক্ষেত্রে। সাংগঠনিক বিচারে সমবায় সমিতিকে ভাগ করা হয়েছে তিনটি ভাগে: প্রাথমিক সমবায়, কেন্দ্রীয় সমবায়, জাতীয় সমবায়। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি নিয়ে। সমবায়ে যোগদানকারী ব্যক্তিবর্গকে নিয়ে প্রাথমিক বা নিচের স্তরে যে সমবায় সমিতি গঠিত হয় তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে। সাধারণভাবে সমবায় বলতে প্রাথমিক সমবায়কে বোঝানো হয়। গ্রামীণ সমবায় সমিতি এর একটি উদাহরণ। কেন্দ্রীয় সমবায় সমিতি কয়েকটি প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সমবায় সমিতি বলে। এতে কোনো ব্যক্তি সদস্য হতে পারে না। প্রাথমিক সমবায় সমিতির নির্বাহী কমিটির সদস্যদের মধ্য হতে নির্বাচিত কর্মকর্তাদের সমন্বয়ে এরূপ সমিতি পরিচালিত হয়। ন্যূনতম 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে এরূপ সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে। গ্রামীণ কৃষক সমবায় সমিতিসমূহ মিলে ইউনিয়ন বা থানা পর্যায়ে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠিত হয়। এরপর আসি জাতীয় সমবায় সমিতি। এরূপ সমিতি দেশের সর্বোচ্চ স্তরের সমবায় প্রতিষ্ঠান, যা দেশের অভ্যন্তরে কার্যরত বিভিন্ন শ্রেণীর সমবায় সমিতির সমন্বয়ে গঠিত হয়। এতে কোনো ব্যক্তি সদস্য থাকতে পারে না। কমপক্ষে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে জাতীয় সমবায় সমিতি গঠিত হয়। কেন্দ্রীয় সমবায় সমিতি হতে নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে এরূপ সমিতি নির্বাহী কমিটি গঠন বা পরিচালনা করা হয়। বাংলাদেশে কৃষক সমবায় সমিতি এর একটি উদাহরণ। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হবে হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান। বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ, এটা আমরা সবাই জানি। এদেশের অধিকাংশ মানুষই স্বল্প বিত্ত সম্পন্ন। এদেশের ক্ষুদ্র উৎপাদক, কারিগর, শিল্পী, শ্রমিক প্রভৃতি পেশাজীবী শ্রেণীর মানুষ আজ অসংখ্য সমস্যায় জর্জরিত। এরূপ একটি পরিবেশে সমবায় সংগঠন যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের সমবায় সমিতির গুরুত্ব নিয়ে এবার আমরা একটু কথা বলবো। প্রথমেই ঐক্য সচেতনতা সৃষ্টি। সমবায়ের মূলমন্ত্রই হলো একতাই বল। বিভেদের মাধ্যমে যে দুঃখ
আসে এবং ঐক্য সংহতি যে শুধু শান্তি উন্নতি নিশ্চিত করতে পারে, সমবায় সংগঠন জনগণ ও এর সদস্যদের মধ্যে যে বোধ সৃষ্টি করে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মস্পৃহা সৃষ্টি বা আশা জাগ্রত করা। বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ বর্তমানে নানামুখী চাপে খুবই অসহায় বা হতাশাগ্রস্ত। সমবায় আন্দোলন সমাজের এরূপ অসহায় মানুষের মাঝে আশাবাদ জাগ্রত ও কর্মস্পৃহা সৃষ্টি করে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের দেশে বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী যদি সমবায় সমিতির মাধ্যমে একত্রিত হয়ে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে তবে তাদের উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নও নিশ্চিত হবে। এটাও বৃহদায়তন ব্যবসায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সঞ্চয়ের অভ্যাস সৃষ্টি ও মূলধন গঠন। সমবায় যে কোনো সমাজে এর সদস্যদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে, সমাজের নিম্ন স্তরে মূলধন গঠনে সাহায্য করে। ঋণের সুযোগ সৃষ্টি। আমাদের দেশের ক্ষুদ্র উৎপাদক, ব্যবসায়ী ও পেশাজীবী শ্রেণীর মানুষ মারাত্মক আর্থিক সংকটের কারণে সুদী মহাজন শ্রেণীর দ্বারস্থ হয় এবং ঋণের জালে আটকা পড়ে। এই শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করে যদি বহু উদ্দেশ্যক সমবায় সমিতি ব্যাপকভাবে গড়ে তোলা যায় তবে সমবায়ীরা এ থেকে ঋণ ও অন্যান্য সুবিধা পেতে পারে। মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস। অনেক সময় আমাদের ব্যবসায়ীরা মহাজনদের নিকট অত্যন্ত কম মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করে, যারা নিম্ন স্তরের উৎপাদক আছে বা কৃষক আছে, অথচ তারা বহুমুখী সমবায় সংগঠন গঠনপূর্বক মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস করে নিজেদের আর্থিক সামর্থ্য বৃদ্ধি করতে পারে। বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে সমবায় মানুষের মাঝে আত্মকর্মসংস্থানেরও পথ নির্দেশ করে। এতে দেশের মানুষ নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় মানুষের মধ্যে। অনেক বেকার সমবায়ের সদস্য হয়ে যেমনি কর্মসংস্থানের সুযোগ পায়, তেমনি অনেক সময় বাইরের লোকদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। দারিদ্র দূরীকরণ। আমরা জানি যে আমাদের দেশের প্রায় 2010 সালের হিসাবে 31.5% দরিদ্র সীমার নিচে বাস করে। 2016 সালের হিসাবে 23.5% দারিদ্র সীমার নিচে বাস করে। এই ধরনের ব্যাপক জনগোষ্ঠীর দারিদ্র দূর করতে হলে সমাজের নিম্ন স্তরে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। উল্লেখ্য, সমবায় সংগঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা। এবার তোমাদের জন্য যে কাজটি থাকবে, তোমরা এই কাজটি বাড়ির থেকে করে নিয়ে আসবে। সেটা হচ্ছে যে আমরা জানি সমবায় সংগঠনের একটি মূল মন্ত্র আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সমবায়ের আলোকে এই কথাটির যে গুরুত্ব আছে সেই গুরুত্বটি ব্যাখ্যা করো। এটা তুমি তোমার নিজের ভাষায় লিখে আমাদের পরবর্তী যখন ক্লাস শুরু হবে সেই ক্লাসে নিয়ে আসবে। আশা করি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং সমবায়ের এই যে শ্রেণী বিভাগ এবং বাংলাদেশের অর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা, এটি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।